দুর্ভাগ্য আমাদের। আর যারা বলছে এমন সংশোধিত দেখতে চেয়েছিলাম, তাদের উদ্দেশ্যে আমি বিনীতভাবে বলি, আহ আমি তো আসলে গত 15 বছর এমন সংসদই দেখেছি। হ্যাঁ, মানে যদি ও মানে 15 এটি বাদই প্রথম দেন। নয়, এটি প্রথম নয়। না না, না না না, 14 সাল থেকে 24 পর্যন্ত আপনি ধরেন না। ওকে। হ্যাঁ, 14 থেকে 24 পর্যন্ত অন্তত 10টা বছর তো আমরা আসলে এই কুসুম কুসুম বিরোধিতা, গঠনমূলক সমালোচনা, তুমিও আছো আমিও আছি। হুম হুম শুধু শুধু তো আর খারাপ হুম কথা আমরা কেউ কারো বিরুদ্ধে বলবো না। একটু একটু পিঠ চাপড়ানো, একটু একটু খোঁচা, মিষ্টি হুম। মিষ্টি প্রেম, এই সংসদ তো আমরা দেখছি ভাই। মানে 14 থেকে 24, ইট ওয়াজ অ্যাবসলিউটলি দ্য সেম। আহ, ওকে আমি এবং পর। এবং দেখেন খালেদ ভাই, জি আরেকটা জায়গা আপনি জি একটু দেখেন, জি। শেখ হাসিনা আমাদের ক্রমাগত ভয় দেখাইতো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। যে দেখো জঙ্গি না আবার আইসা পড়ে। হুম হ্যাঁ, হুম আমরা আমরা ঠিক থাকি, নালে আবার জঙ্গি হুম আসবে, হুম ইসলামিস্টরা আসবে। হুম এখন আবার দেখি সংসদে নতুন ভয় দেখানো হয়, এই আমরা ঠিক থাকি, নালে কিন্তু ফ্যাসিস্ট এসে পড়বে। আওয়ামী লীগ এসে পড়বে। মানে ইট ইজ দ্য সেম সার্কাস, ফর গড সেক। কিন্তু কথা, যাই হোক আমি পরবর্তী প্রসঙ্গে যাই। আপনাকে একজন দর্শক অনেকবার একটা মানে ইয়ে পাঠিয়েছেন, সেইটা আমি একটু আপনাকে পড়ি। উনার নাম রাজু আহমেদ রাজান। খালেদ মহিউদ্দিন ভাই দয়া করে প্রশ্নটি করবেন, রুমিন ফারহানাকে বিএনপি যদি মহিলা এমপি না বানাতো, বাংলাদেশে কতজন লোক রুমিন ফারহানাকে চিনতো? অনুরোধ রইল প্রশ্নটি করুন। আজ বিএনপির বিরুদ্ধে কথা বলছেন উনি। খুবই 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 সঠিক প্রশ্ন। হুম বিএনপি যদি আমাকে নারী আসনে মনোনীত না করত, হুম তাহলে আসলে কতজন আমাকে চিনতো? হুম আমি খুবই বিনয়ের সঙ্গে ভাইকে বলি, হুম বিএনপি গঠনের পর থেকে আজ পর্যন্ত অন্তত 1,500-2,000 মহিলা এমপি বিএনপি বানিয়েছেন। হুম হুম। তাদের কতজনকে আসলে আপনারা চেনেন? আমি খুবই বিনয়ের সাথেই প্রশ্নটা করছি, মানে এই না প্রশ্ন আমাকে এটা তো প্রায় খুব শুনতে বেশি, হয় তো। এটা তো এটা আহ এটা অনেক বেশি বিনয় মানে হয় নাই, ঠিক আছে, কিন্তু আমি পয়েন্টটা আমি বুঝতে পারছি যে অনেক বেশি বিনয় হয় নাই। বেঁচে পারেন, আমি পরের পরের প্রসঙ্গে যাই। এই প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের অনেক দর্শকও আসলে আমার দর্শক আমার বিরুদ্ধে এই অভিযোগ করেন যে দর্শক যেগুলি আসলে গঠনমূলক প্রশ্ন করেন সেগুলির বেশিরভাগ ক্ষেত্রে আমি নাম বলি না বা প্রশ্নটা করি না, কারণ সেই প্রশ্নগুলি আমি নেই যেগুলিতে স্পেসিফিকলি আমাকে গাল লাগাল দেওয়া হয় সেগুলি বা সমালোচনা করা সেগুলি নেই। কিন্তু এইটা আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ যে আমাদের রিসার্চ টিমের পাশাপাশি দর্শকদের অনেকে ওই প্রশ্নটা করেছেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বটে। সেই প্রশ্নটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে 3 দিন আগে বাণিজ্য চুক্তিটা করলো, যেটার মধ্যে থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মুখপাত্র ছিলেন সেই শফিক সাহেবকে জানতে চাইলাম। শফিক সাহেব বললেন যে এটা যে কোনো সময় এটা বাতিলও করা যেতে পারে, কিন্তু সরকার এটিকে রাখলো শুধু না, যিনি এই চুক্তিটি করার কৃতিত্ব বেশি দাবি করতে পারেন তাকে আবার এই সরকারের মন্ত্রীও করা হলো। সব কিছু নিয়ে আপনি এইটা একটা সংসদের মাধ্যমে রিভিউ করার একটা দাবি তুলেছেন। এইটার এখন কি অবস্থা? মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা হইতে পারে, যেমন শফিক সাহেব বলতেছেন যে চুক্তিটা খুবই ভালো, ব্যারিস্টার ফুয়াদও বললেন যে হ্যাঁ ইন্ডিয়ার ইয়া থেকে বাইরে হয়ে আমেরিকার ইয়া খুবই ভালো। তাই আমি বললাম ভালো হলে ভালো, কিন্তু আপনার দাবিটা তো খুব যুক্তিযুক্ত যে সংসদের মাধ্যমে রিভিউ করার দাবি। এই দাবিটার ক্ষেত্রে আপনি খালি দাবি তুলতে পারেন, মানে এই রিভিউটা একজন সংসদ সদস্য হিসেবে আপনিও করতে পারেন কিনা, মানে আপনিও এইটা আসলে টেবিলে দিতে পারেন কিনা, বা এটা আপনি কিভাবে চান বা এটা কিভাবে হতে পারে? খালেদ ভাই, হুম আমি দীর্ঘ সময় এটা নিয়ে ভেবেছি যে আমাদের আর্টিকেল 145A অনুযায়ী সংবিধানের যে কোনো বিদেশি চুক্তি হুম যদি সেটা হুম গোপনীয় না হয়ে থাকে, হুম সংসদে প্রেজেন্ট করতে হবে। হুম হুম কিন্তু আনফরচুনেটলি সংবিধানের এই ধারাটা হুম আমরা কেউ দেখেও দেখি না। হুম হুম এক, দুই হলো এই চুক্তিটি ভয়ানক বিতর্কিত একটি চুক্তি দুটি কারণে। এক হচ্ছে, একটা অনির্বাচিত সরকার নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে এরকম একটা চুক্তি করতে পারে কিনা। হুম দুই, এরকম একটা চুক্তি যেটা ট্যারিফ কমানোর নামে করা হলো, হুম সেই ট্যারিফটাই কিন্তু বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। হুম হুম তো সেই ট্যারিফটার উপরে না, ট্যারিফ কমানোর যুক্তিতে যেই চুক্তি করা হলো নির্বাচনের মাত্র 3 দিন আগে, সেটা একটা রিভিউ হওয়া দরকার না সংসদে? এইবার আসেন আমার ক্ষমতা প্রসঙ্গে। হুম হুম আমি সংসদ মুলতুবি চাইতে পারতাম, হুম হুম কিন্তু ইতিহাস বলে দুটো তিনটা ইনসিডেন্টের বাইরে
সংসদ মুলতবি হয় না। সো আরেকটা থাকতে পারে যে আমরা স্বল্প সময় আলোচনার জন্য 68 বিধিতে আমি নোটিশ দিতে পারতাম, যেটা স্পিকার মিন করেছেন যে আপনি নোটিশ দেন। আপনি জানেন এই নোটিশটা আমার 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে। আপনি আমার বাইরে, আমি আপনাকে আজকে অন রেকর্ড চ্যালেঞ্জ করছি, আপনি আর একটা সংসদ সদস্য জোগাড় করে দেন, একটা, 5টা তো পারবই না, আমার বাইরে আপনি একটা জোগাড় করে দেন যে সংসদে এই চিঠিটা স্পিকারকে দেবে যে এটা নিয়ে একটা স্বল্প সময়ে আলোচনা হবে। আমার মনে হয় যে এটা সবারই আসলে একটু মনোযোগ দিয়ে শোনা দরকার, অথচ এখানে সিরিজ অফ লাইজ আছে যেটার মধ্যে আমি বলা হয়েছে যে ট্যারিফ 37% থেকে 20% বা 19% করছে, কথা সত্য না। এর আগে, চুক্তির আগেই সেটা 20% আইসা ছিল, এবং সেই 20% নিয়েও আসলে কোর্ট একটা অর্ডার দিয়ে রাখছিল, এটার মধ্যে কোনো টাইম বাউন্ড ছিল না, এবং এইটা মিথ্যার পর মিথ্যা বলা হয়েছে। এবং আমি আপনার কথা শুনে আমার কাছে মনে হলো যে এই সংসদে যদি আপনি ছাড়া আর একজন না থাকে যে এইটা আসলে স্পিকারের নোটিশে আনতে পারবেন, আমাদের মনে হয় এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি, যে চুক্তিটার সাথে আসলে জামাতে ইসলামী এবং বিএনপি দুজনের সাথে আসলে কথা বলছে, মানে ভালো চুক্তি, তো ওনারা দুজন এটাকে ভালো বললেই পারে। আমি আপনাকে আরো খোলামেলা বলি, আমার কপালই হলো শত্রু তৈরি করার কপাল, বুঝছেন খালেদ ভাই? আমি আরেকটু শত্রু তৈরি করি। বিএনপি এটাকে আনবে না, আপনি তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, কারণ আনবে না, কারণ যেটা বিএনপি আনবে না, এটা তো বুঝতেই পারতেছেন। জামাতে ইসলাম পাগল হয়ে যেতেছে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন করলে খুবই ভালো হবে। আমি জুলাই সনদের বিপক্ষে না, আমার বাড়ি ভাঙা হয়েছে, আমার উপরে আমি ওই শহীদ মিনার বহুত কিছু, আমি এগুলো ক্রেডিট ক্লেম করার ওই মানে শ্যালো পলিটিক্স বাদ দেই। হ্যাঁ, আমার প্রশ্ন হলো এই যে ভয়াবহ একটা চুক্তি, যেই চুক্তিটা আপনার সার্বভৌমত্বের উপর প্রশ্ন তুলতে পারে, আপনি তেল আনবেন কোথা থেকে সেটার জন্য তার পারমিশন লাগবে, এবং লাগছে, রাশিয়া থেকে পারে নাই তেল আনতে। আচ্ছা, আপনি মানে যুদ্ধ সরঞ্জাম, অস্ত্র, এগুলোর যুদ্ধ সরঞ্জাম কোথা থেকে কিনবেন, কম দামে কোথায় পাচ্ছেন, বা আপনি একটা কম্পিটিটিভ ভ্যালুতে যাবেন, এই সুযোগ আপনার নাই এই চুক্তি অনুযায়ী। আরো বহু সমস্যা আছে, আমরা কয়েক হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হব, আর সেখানে আমেরিকা যেই এবং এটা নিয়ে যখন আমরা প্রশ্ন তুলবো তখন বলা হবে যে ইন্ডিয়ান ন্যারেটিভ থেকে প্রশ্ন করা হচ্ছে, যে ভাই তাহলে সংসদে আলোচনা কর, তাহলে তো বুঝে যাবে না যে চলেন 350 টাকার আলু খাই এখন বৈশা বৈশা, এখন আমরা আমেরিকান আলু খাবো, ফাইন। আচ্ছা, এখন আপনি আমারে বলেন, জামাত কিন্তু আগেই হাত ধুয়ে ফেলছে, আমরাই চুক্তিতে হ্যাঁ বলি নাই, তো বলো নাই তো, তাইলে যে 1.5 মাস সংসদ চললো, একবারও তুললো না, তোমরা এইটা তুললা না কেন? এবং এইটার ব্যাপারে তারা কোনো, এবং আপনি যে বলছেন যে আমরাও মামুরা, এটার একটা, আমার কাছে মনে হয় যে এটাও একটা প্রমাণ। দেখেন, আবার আমার কাছে মনে হয় যে এই বড় বড় বিষয়, যাই হোক, আপনাকে দর্শকের আরেকটা মন্তব্য একটু শোনাই। উনার নাম আল জাইদ ভ্লগস। উনি বলছেন, তাহলে তো বলা যায় ফেসিস্ট হাসিনার আমলে রুমিন ফারহানাও সংসদে কুসুম কুসুম বিরোধিতা করতো, প্লটও নিত, শামীম ওসমানের বোন হিসেবে রুমিন ফারহানা বেশ গদগদ এবং আপ্লুত ছিল। আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন, নাহলে আমরা পরের প্রসঙ্গে যেতে পারি। এটা না আসলে অ্যাডোমেনাম ফ্যালাসি, মানে উনি আমার বক্তব্য ওনার খুবই গায়ে লেগেছে, কিন্তু সেটার কোনো জুৎসই জবাব উনি পাচ্ছেন না। এক হচ্ছে আমি প্লট নেই নাই, আমি একদিনের মাথায় প্লটের আবেদন প্রত্যাহার করেছি। আমি কুসুম বিরোধিতা করেছি না আগুন বিরোধিতা করেছি, এটা সারা বাংলাদেশ জানে। হ্যাঁ, আর কুসুম বিরোধিতাটা এখন আমি দেখি যারা আমাকে গালি দিতে চায় তারা ব্যবহার করছে। এই কথাটি মানে জনকই আমি এই কথাটা প্রথম পার্লামেন্টে বলেছিলাম। আর জননী আর 3 নম্বর আরেকটা কি বললেন, শামীম ওসমানের বোন। হ্যাঁ, নিশ্চয়ই, বিকজ আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বারসদের মধ্যে শামীম ওসমানের বাবা যেমন ছিল, আমার বাবাও ছিল। সো সেই অর্থে শামীম ওসমান আমার বাবার বন্ধুর ছেলে। কারণ আমরা একটা পলিটিক্যাল মানে ফ্যামিলি থেকে একটা লিগ্যাসি বহন করছি, সো দ্যাটস ফাইন। আই মিন, এটা হতেই পারে। VGR 937, আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে এটা একটু বলি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ দেন খালেদ ভাই, উনি আপনাদের জন্য ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছিল, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ দেন, আপনাদের জন্য ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছিল। ওকে, ফাইন। আমি ডক্টর ইউনূস তো ব্যর্থ হয় নাই খালেদ ভাই, উনি 666 কোটি টাকার কর মওকুফ করছে। আমি ষড়যন্ত্র করে, আমি ষড়যন্ত্র আমাকে বাদ দিতে বলছি।
ঠিক আছে, আমি পরবর্তী প্রসঙ্গে উনি এখন ভিভিআইপি প্রোটোকলের উদ্ভট নজির তৈরি করে ওটা উপভোগ করতেছে, মানে কিন্তু উনি তো ব্যর্থ হয় নাই, উনি যা করতে চাইছিল তাই করে গেছে উনি বাংলাদেশ কিন্তু থেকে। সর্বশেষ সরকার প্রধানের তো 1 বছর আসলে বিবিআইবি প্রটোকল থাকাই উচিত, মানে এটা নিয়ে আমরা এত উদ্বিগ্ন কেন হইতেছি? মানে যিনি সরকার প্রধান আছেন তিনি তার উদ্বিগ্ন চেয়ারটা ছাড়া পরে কেন 1 বছর। জানেন? হ্যাঁ জি বলেন। হ্যাঁ, উদ্বিগ্ন কেন? কারণ উনি এটাকে লুকাইতে চাইছে। কোনো কিছু লুকাইতে চাওয়া ইজ নট ভেরি নাইস। না এটা আপনাকে একটা না মেসেজ দেয় না যে সামথিং ফিশি। লুকাইতে চাইছে কিনা সেটা আমি শিওর না, তবে বেরিসা ফারহানা আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আপনি জানেন যে এই প্রশ্নটাও আপনি হয়তো আপনার মাথায়ও অনেকবার আসছে, যে কারণ সেনাপ্রধান সবসময় আমাদের, যিনি সেনাপ্রধান এখন আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলেন, শেখ হাসিনার সময়ও তিনি ছিলেন, সেই সেনাপ্রধান সবসময় বলে এসেছিলেন যে নির্বাচিত সরকার এলে, মানে 5 আগস্টে ঘটনার পরে নির্বাচিত সরকার এলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এখনো যায়নি যে সেনাবাহিনী, এর কারণ কি বলে মনে হয়? অনেকে এই যুক্তি দিচ্ছে যে আর্মি ব্যারাকে ফিরলে নিষিদ্ধ আওয়ামী লীগ কঠোরভাবে মাঠে নামতে পারে, এই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আমরা একটু আপনার মন্তব্য শুনতে চাই যে সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায় নাই, নির্বাচিত সরকার আসছে, 2 মাসের বেশি সময় হলো, ফেব্রুয়ারি 17 না মার্চ এপ্রিল, হ্যাঁ 2 মাসের বেশি সময়, 2.5 মাসের মতো সময় আছে। এটা নির্বাচিত সরকারের ব্যর্থতা। নির্বাচিত সরকার আর্মিকে ব্যারাককে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে, 1। 2 হচ্ছে, অথবা 2 হচ্ছে নির্বাচিত সরকার স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, মানে অ্যাটলিস্ট লিভেবল রাখা। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 5ই আগস্টের পর ঠিক বলাটা খুবই মানে ভুল হবে। হ্যাঁ, লিভেবল বাংলাদেশ রাখা, সেই ক্যাপাসিটি, সেই কম্পিটেন্স গভর্নমেন্টের নাই। 3 হচ্ছে, এই সরকার একই সঙ্গে এই বার্তাও দিচ্ছে যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে তাকে মোকাবেলা করবার মতন তাদের সেই পলিটিক্যাল উইজডম বলেন বা পলিটিক্যাল স্ট্রেংথ বলেন বা পলিটিক্যাল কি বলবো পলিটিক্যাল ক্যাপাসিটি বলেন, সেটাও গভর্নমেন্টের নাই। এর বাইরে তো আমি আসলে কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না তার জবাব দিতে পারবো না। কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন ছিল বাংলাদেশ, সেই সময়ও কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে নেমেই ইন্ডিয়ান আর্মিকে বাধ্য করেছিল চলে যেতে ইন্ডিয়াতে। এটা কিন্তু ওনার একটা বিরাট সাফল্য হিসেবে দেখা হয়, বিরাট সাফল্য। সো সেখানে একটা নতুন গভর্নমেন্ট, বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ কোনো ওয়ার অবস্থায় এখন নাই, আগেও হয় নাই, এখনো নাই। এরকম অবস্থায় সেনাবাহিনী যারা, মানে আমার সবসময় আমাদের সেনাবাহিনী প্রধানকে মনে হয়েছে যে উনি যা বলছেন উনি সেটা মিন করছেন। উনি বলেছেন আমি টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি এই সিভিল দায়িত্ব পালন করতে করতে, দ্যাট ইজ নট মাই জব। হি ইজ অ্যাবসলিউটলি রাইট, দ্যাট ইজ নট হিজ জব। কিন্তু তাকে এটা করতে হচ্ছে, স্টিল তিনি সেখানে এখনো আছেন, করতে হচ্ছে, স্টিল তিনি সেখানে আছেন, তিনি সেখানে আছেন এবং তাকে এটা করতে হচ্ছে নিশ্চয়ই। এই গভর্নমেন্ট তাকে সেই মানে নিজেরাও সেই ভরসা পাচ্ছে না যে তারা আর্মিকে ছাড়া তারা ল অ্যান্ড অর্ডার কে ঠিক রাখতে পারবে। এবং আমাদের হোম মিনিস্টার ভেরি ইন্টারেস্টিংলি ওনার সকল বিষয়ে ব্যুৎপত্তি আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানে উনি সংবিধান নিয়ে যখন কথা বলেন তখন আমার মনে হয় যে মানে আমাদের মানে সংবিধানের বড় বড় যারা মানে মানে কি বলবো বিশেষজ্ঞ ছিলেন এবং আছেন এখনো, তারাও খুবই থতমত খেয়ে যাবেন। হ্যাঁ, উনি এত ভালো সংবিধান বোঝেন, জানেন। মানে উনি যদি একটু মাটিতে নেমে এসে, মানে সংবিধানের বইয়ের থেকে মাটিতে নেমে এসে আইন শৃঙ্খলাটার দিকে একটু তাকাইতেন, যদি মবের দিকে একটু নজর দিতেন, যদি ওনার দলের নেতা কর্মীদের চাঁদাবাজি এবং এলাকায় এলাকায় যে দখলদারিত্ব সেটার দিকে নজর দিতেন, কিংবা ধরুন এই যে হরে দরে কশ্যপ গোত্রের মতন মামলা হচ্ছে হরে দরে, হ্যাঁ, সেগুলোর দিকে একটু মানে নজরদারিটা বাড়াইতেন, তাহলে হয়তো মানে আর্মি ব্যারাকে ফিরে যেতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ আরেকটু পিসফুলি ঘুমাইতে পারতো, তাহলে হয়তো যারা কোনো দল করে না তারা আরেকটু বেশি নিরাপদ বোধ করতো। আমার কাছে এটাই মনে হয়। মব নিয়ে যখন কথা বললেন তখন আমি আমার মনে আছে যে আপনার সঙ্গে ঢাকায় যখন আমার কথা হয়েছিল, সাক্ষাৎকার আপনি বলেছিলেন যে অন্তর্বর্তী আমি আপনাকে কোট করছি, অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনেই একটি শক্তি মাঠে ছিল যারা মবের মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরি করত। গত 17 মাসে কয়টি মব ভাঙা হয়েছে, কয়টি মাজার ভাঙা হয়েছে,
একসময় এগুলির হিসাব রাখা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আমরা কিন্তু এই অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরও একই রকম ঘটনা দেখছি, একই রকম ঘটনা পাচ্ছে যে আপনি ডক্টর Yes. ইউনূসের আমলে মবের পেছনে অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনের কথা বলছিলেন, এখনকার ঘটনা এই সরকারের কোনো অংশের ইন্ধন কি দেখেন? এখন তো আমরা মানে থানার আমার ভিতরে কাছে মব করা হচ্ছে, যেটাতে ছাত্রদলকে আমরা আক্রমণকারী দেখছি। অনেকে বলছেন যে তাদের বিরুদ্ধে মামলাটা পর্যন্ত নেওয়া হচ্ছে না। এই যে ঠিক সমস্যাটা এই জায়গাটাতে খালেদ ভাই, হুম ঠিক এই জায়গাটাতে হুম হুম আমরা একটা ট্রেন্ড সেট করেছে 17 মাস ধরে, হুম হ্যাঁ, যে দাবি আদায় করতে চাও লোক জড়ো করো, হুম কোনো কিছুর মানে কোনো ব্যক্তির কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা একবারে নিতে চাও, মব তৈরি করো, কোনো প্রতিষ্ঠানের প্রধান পরিবর্তন করতে চাও, মব তৈরি করো, কাউকে চেয়ার থেকে সরায় দিতে চাও, মব তৈরি করো। এই যে একটা কালচার 17 মাস ধরে আমরা আমরা একেবারে মানে সমাজের মধ্যে বৈধতা দিয়ে দিলাম, সেটা থেকে তো চট করে উঠবে না মানুষ, যদি না হুম আপনি শক্ত হাতে সেটাকে হ্যান্ডেল করেন। ধরেন খালেদ ভাই, আমি আপনার একটু বলি, 21শে ফেব্রুয়ারি আমার উপর হামলা হয়ে ফুল পায়ে পিষে আমার নেতাকর্মীকে পিটায়া ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনা ঘটছে শহীদ মিনারে ফুল দেওয়ার সময়। আমি বিএনপি কে অলওয়েজ বলি আনস্মার্ট পার্টি, হ্যাঁ, মানে এদের যতটুকু না মানে মানে ইয়ে আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু সেটাকেও তারা না প্রপারলি পলিটিক্যালি ইউটিলাইজ করতে পারে না। ধরেন ওই দিনই যদি স্বরাষ্ট্রমন্ত্রী একদম শক্তভাবে কন্ডেম করে হুম যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় নিত, তাহলে কিন্তু এখন তারা এটাকে পলিটিক্যালি পজিটিভ একটা কালার দিতে পারতো, মানে কিছুটা ক্রেডিট তাদের ঝুলিতে গিয়ে জমা হইতো যে আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি। সে আমাদের দলের বাইরে চলে গেছে, সে স্বতন্ত্র এমপি, কিন্তু আমরা তার বিরুদ্ধে হওয়া কোনো অন্যায়কেও মানবো না। ইটস আ ভেরি বিউটিফুল মেসেজ ফ্রম দি গভর্নমেন্ট না, সাইড, কিন্তু আপনার কিন্তু তারা ব্যাপারে তো কিন্তু বাসটা মানে মিস আমি করলো। আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হই, আপনার ব্যাপারে এইসব সিদ্ধান্ত নেওয়া তো মুশকিল। কারণ আছে আপনি তো একাই 100, আপনি তো ডিসি সাহেবকে ধমকান, তাকে আঙ্গুল তুলে বকা দেন, তাকে মানে বাদ করে দেন। মানে এখন আসলে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে থেকে আপনার বিরুদ্ধে আক্রমণটা আপনি ইনিশিয়েট করেছেন কিনা সেইটাও তো একটা। ধরেন আমি ইনিশিয়েট করেছি, হুম উনি দেন অ্যান্ড দেন বিষয়টা অ্যাড্রেস যদি করতেন, পুলিশকে ফোন করতেন। আর আজকালকার দিনে না খালেদ ভাই, বিশ্বাস করেন, হুম ওই আমার ম্যাজিস্ট্রেটকে বুড়া আঙ্গুল দেখানো যেমন লুকানো যায় না, হুম আবার একইভাবে হুম ওই আমি আমার কিছু ইনিশিয়েট আমি করলাম কিনা সেটাও লুকানো যায় না। আর বিশেষ করে স্পটলাইটের নিচে যারা থাকে তাদের তো আরো কিছু লুকানো যায় না। সো এইটা বোধহয় এমন কোন রকেট সায়েন্স হইতো না যে ইনিশিয়েটটা কে করলো, কেন হইলো, কোথায় হইলো। এটার ভিডিও ফুটেজ, মানে স্টিল ছবি হাজার হাজার ফেসবুকে ভাষা বেড়াইতেছে। সো আমি জাস্ট বলতেছি কি, এখন আমি ডেভিলস অ্যাডভোকেট হই, মানে বেচারা বিএনপি এটাকে পলিটিক্যালি এনক্যাশ করতে পারতো, কিন্তু বেচারা বিএনপি ওইটুকু মানে হয়তো মনে করছে দরকার নাই, 222টা সিট আসে, তারপরে হচ্ছে যে যারা আসে তারা মামুরা আসে, তারা আপনি একজন মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই জন্য আমি আমার সংসদের প্রথম দিন বলছিলাম আমরা ফিজিক্সে ব্রুট মেজরিটি ইজ আ ভেরি ব্যাড সিগন্যাল ফর দি রুলিং পার্টি। আমরা 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 আসলে মানে ইয়া পড়তে গিয়ে আমার এটা প্রায় মনে হয় যে থিটা ক্ষুদ্র বলিয়া ওকে উপেক্ষা করা যায় এখানে। মানে ওইটা আমি 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 পরবর্তী প্রসঙ্গে যাই। সেই পরবর্তী প্রসঙ্গ হচ্ছে জুলাই সনদ। যে জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এমন কথা আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলতেন, এখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও বলছেন। মানে এখন বলছেন, আগে বলেছেন। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিষয়ে আমরা দেখছি সরকার পিক এন্ড চুজ করছে। মানে এই গুম অধ্যাদেশ, বিচার বিভাগের আলাদা সচিবালয়, সংবিধান সংস্কার কমিশন এইসব বিষয় বাতিল করে দিয়েছে। এসব নিয়ে কি বলবেন? মানে জুলাই সনদ নিয়ে আপনার অবস্থান কি? এই সরকার যেমন আপনার একটা খুবই ইন্টারেস্টিং অবস্থান আমি দেখি যে সবাই যখন গণপরিষদের, সবাই বলতে মানে বিএনপি ছাড়া বাকি সবাই যখন গণপরিষদ না মানে সংবিধান সংস্কার পরিষদের জন্য আলাদা একটি শপথ নিল, তখন আপনি সেটা নেন নাই। কিন্তু জুলাই সনদ নিয়ে কি তাহলে আপনি বিএনপির সঙ্গে আছেন না জামাতের সঙ্গে আছেন, মানে নাকি আপনি? দেখুন খালেদ ভাই, আমি কয়েকটা বিষয়ে মনে করি সুরাহা হওয়া দরকার, এটা জুলাই সনদে থাকুক আর না থাকুক। এক হচ্ছে সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, এই জায়গাটার পরিবর্তন দরকার।
সেটা আপনি প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী পরিষদের ক্ষমতার ভাগাভাগি বলেন, কিংবা আপনি প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি বলেন, এখানে একটা ব্যালেন্স আসা দরকার। এক। দুই হচ্ছে ৭০ অনুচ্ছেদ কখনোই, আমি যে বললাম যেটা, যে সরকারের সমালোচনা বা সরকারের কোনো সিদ্ধান্তের সমালোচনা করার ক্ষেত্রে কখনোই বাধা ছিল না, কিন্তু ভোট দানে বাধা ছিল। ভোটদানে বাধা ছিল, right? এখন যদি কিছু জায়গায় ভোট দানের সেই বাধা তুলে নেওয়া হয়, মানে কিছু জায়গায় বাদ দিয়ে বাকিগুলোতে মানে ভোট দানে কোনো বাধা নাই, হতে পারে। তিন হচ্ছে আমাদের এই যে উইনার টেকস অলের সংস্কৃতি, এবং প্রতিটা ইনস্টিটিউশনের প্রধান, এখন তো শুধু প্রধান না খালেদ ভাই, এখন একেবারে লেজ পর্যন্ত, মানে মাথা ফ্রম হেড টু টো, প্রতিটা লেয়ারে 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 এক, যারা পাওয়ারে থাকে তাদের একচ্ছত্র আধিপত্য। এই জায়গাটাকে সরিয়ে ইনস্টিটিউশন গুলোকে শক্তিশালী করার জন্য, সেটা আপনি বিচার বিভাগ বলেন, সেটা আপনি আমলাতন্ত্র বলেন, সেটা আপনি পুলিশ বলেন, মানবাধিকার কমিটি, যেটাই হোক, হ্যাঁ, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে শক্তিশালী করা এবং সেখানে মেরিটোক্রেসিকে প্রাধান্য দেয়া, এর বাইরে আসলে আমার মনে হয় যে মানে দিস আর দ্য ভেরি বেসিক থিংস যেখানে আমাদের পরিবর্তন আনতেই হবে। কিন্তু আপনার কাছে মনে হয় না যে আপনার বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অনেক চেষ্টা করতেছেন, অনেকে বলতেছেন যে তিনি এত বেশি ক্ষমতা বিলিয়ে দিচ্ছেন যে আসলে সালাউদ্দিন সাহেবের মনে প্রধানমন্ত্রী, তিনি হয়তো মানে তিনি বিভিন্ন জায়গায় তো ক্ষমতায়িত করতেছেন অন্যজনের, মানে এই অভিযোগ আমি করতে, মানে আমার কাছে ভালোই লাগে উনি বসে থাকেন, সালাউদ্দিন সাহেব কথা বলেন, ভালোই লাগে। সালাউদ্দিন সাহেবের ওই যে সংবিধান পড়ানো, ও ভালোই লাগে আমার কাছে। তা কিন্তু ঘটনা হইতেছে যে উনি তো ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চেষ্টাই করতেছেন মনে হয়, মানে খোদ সংসদে থাকা অবস্থাতেও কথা বলতে ওকে দিচ্ছেন, খুবই খালেদ ভাই খুবই লো প্রোফাইল মেনটেন করছেন। আমি যদি সরকারকে মানব দেহের সঙ্গে তুলনা করি, মাথা হচ্ছে প্রধানমন্ত্রী। এখন আপনি যদি হাত দিয়ে ভাত না খেয়ে পা দিয়ে ভাত খান, তাহলে একটা লেজে গোবরে অবস্থা হয়ে যাবে না? মানে আইনমন্ত্রীর দায়িত্ব হলো সংবিধানের উপর লেকচার দেওয়া, সেটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী দেয় তাহলে আসলে আইন শৃঙ্খলাটা কে দেখবে? ওটা কি আইনমন্ত্রী দেখবেন? মানে এই যে একটা লেজে গোবরেকে যদি আপনি বলেন ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ, তাহলে আমার আর কিছু বলার নাই। কিন্তু আমি একটা লেজে গোবরে দেখতে পাচ্ছি আর কি, মানে এটা আমার সাথে, আমি জানি যারা পার মাতালের মতো দল মানে না করলে এটা একমত হওয়ার কথা। কিন্তু বেঁচে ফারানা, আমি শুধু মানে আপনাকে একটু মনে করাই দিতে চাই যে তৃতীয় টার্মে যখন রেকর্ড করার জন্য টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী হলেন, যেটা 2005 সালের নির্বাচনে, তখন দেখা যেত যে টনি ব্লেয়ারকে কোনো প্রশ্ন করলেই তিনি চ্যান্সেলর অফ এক্সচেকার, যিনি গর্ডন ব্রাউন, যিনি এবার পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার কাছেই সবকিছু ঠেলে দিতেন। মানে এটা টেলিভিশনে, সংসদে, সবকিছু, এটা তো অসুবিধাটা কি? মানে আমি যদি মনে করি এই উত্তরটা আমার এই কলিগ ভালো দিবেন, তিনি এখন স্বতন্ত্র মানে কি মন্ত্রী, এটা দেখার কি আমার খুব বেশি দরকার আছে? মানে তিনি অর্থমন্ত্রী ছিলেন গর্ডন ব্রাউন, মানে যদি আমি চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার, মানে আমি দর্শকদের জন্য বললাম, কিন্তু অর্থমন্ত্রী সকল বিষয়েই আসলে কথা বলতেন সে সময়। আমি 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 এটা শেষ কথা বলি, ওই নির্বাচনে আমাকে আগে লিখে দিতে হয়েছিল ব্লেয়ারকে ভোট দিলে ব্রাউনকে পাবেন। সিরিয়াসলি, প্রথম মানে ব্লেয়ারকে, হ্যাঁ, এবং তাই হয়েছে। মানে তো অসুবিধা কি সালাউদ্দিন, মানে তারেক সাহেবকে ভোট দিলে সালাউদ্দিন সাহেবকে পাইলে? একদম, মানে কোনো অসুবিধা নাই, তারেক সাহেবকে ভোট দিলে পুরো মন্ত্রী পরিষদই পাওয়া যাচ্ছে, তাতেও কোনো অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে যদি উনি ওনার মন্ত্রণালয়কে সঠিকভাবে, আচ্ছা, একেবারে 100% দেওয়ার পরে উদ্বৃত্ত সময়টা বা উদ্বৃত্ত কাজটা উনি করতেন, তাহলে আর কোনো কথা থাকতো না। আমি সংখ্যাটা এই মুহূর্তে মনে পড়ছে না, গত 2 মাসে একটা হত্যার পরিসংখ্যান বেরিয়েছে, and the number is alarming. আমার নাম্বারটা এক্সাক্ট মনে নাই বলে আমি আর এটা বলছি না এখানে, কিন্তু আমার এটুকু মাথায় আছে যে that figure was alarming. ওকে, এটা কোনো ভালো বার্তা দেয় না। একটা নির্বাচিত সরকার থাকা অবস্থায় কুষ্টিয়াতে যে ঘটনাটা ঘটেছে, একজন মাজারের ব্যক্তিকে ধরে নিয়ে এসে দফায় দফায় মেরে তার মৃত্যুকে এনশিওর করা, এবং তারপরের ঘটনা আরো ভয়ানক খালেদ ভাই, তার পরিবার কিংবা তার মুরিদগণ কেউ মামলা করার
সাহস করে নাই। আপনি আপনার রাষ্ট্রে এতটুকু সিকিউরিটি একটা মানুষকে দিতে পারছেন না যাতে তার জীবনের অধিকার নিশ্চিত হয়, তা তো পারছেন নাই। আবার তার পরিবার বা তার নিকটাত্মীয়রা মামলা করবে, সেই সাহসটুকুও যখন তারা সঞ্চয় করতে পারে না, তখন সেটা সরকার এবং আরো প্রিসাইসলি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে ইঙ্গিত করে। না, স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে ব্যর্থ, ওদিকে খারাপ, মানে ইংরেজিতে খারাপ, অঙ্কে ভালো, এরকম তো হতে পারে, তাই না? মানে সবাই, মানে উনি হয়তো সংবিধান, মানে আপনি বলছেন যে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রাথমিক দায়িত্ব, কোনো অসুবিধা নাই। জি হ্যাঁ খালেদ ভাই, তাহলে আমি যদি অঙ্কে ভালো হই আমি আর ইংরেজিতে খারাপ হই, তাহলে আমি অঙ্ক নিয়েই ফার্দার পড়াশোনাটা করবে হয়তো উনি, হয়তো আমি অনার্স মাস্টার্সে ওইটা নিয়ে অঙ্ক নিয়ে উনি হয়তো ইংরেজিতে যাব না। উনি হয়তো ইংরেজির জন্য একজন মানে প্রাইভেট টিউটর হয়তো রাখবেন তখন একটু পরে, মানে একটু গুছাইতে তো একটু সময়, মানে আমরা একটু আগে শুরু করেছি কিনা তার সমালোচনা, সেটা আমি বুঝতে চেষ্টা করতেছিলাম, যে মানে একদম প্রথম দিন থেকে। আমি বরং এটা বলি যে আমরা তাকে ওয়েক আপ কল দিচ্ছি। আচ্ছা, ওয়েক আপ কল দিচ্ছেন। যাই হোক, এর মধ্যে ইন দ্য মিন টাইম দর্শক মোহাম্মদ মেহেরাজুল ইসলাম উনি বলছেন, ভাই আমার নাম খালেদ মহিউদ্দিন, আপনি লিখেছেন যে খালেদা ভাই আপনিও দেখি কুসুম কুসুম প্রশ্ন করতেছেন। ঠিক আছে, মেনে নিলাম। আমি একটু আপনার কাছে ওই যে ডিজিটাল সিকিউরিটির প্রসঙ্গে একটু আসি, যে বেশ কিছুদিন ধরে যারা মানে বিভিন্ন রকম মানে সাইবার ক্রাইম বা বট আইডির আক্রমণের শিকার, আমরা যদি ওইভাবে বলি, তার মধ্যে আপনি একজন, মানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে কোনো ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এই সরকার টলারেট করবে না। আপনি এখন কেমন দেখতেছেন আসলে মত প্রকাশের স্বাধীনতা, এই বট আইডি, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলি আসলে কিভাবে আপনি দেখেন? মানে কথা হইলো যে আমরা কি কেউ আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বললো, আমরা কি তার আসলে গ্রেপ্তার দাবি করতেছি, সেইটা কি আবার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে কিনা? মানে কি আছে যদি কেউ আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা ছড়ায় বা একটা ফটো কার্ড তারা দেয়, এটাকে আমরা এত অপরাধ হিসেবে কেন দেখবো, বা এখানে ফাইন লাইনটা কোথায়? ফাইন লাইনটা আমার কাছে যেটা মনে হয়, মানে আমি তো অসম্ভব রকম এগুলোর শিকার হয়েছি। একে তো নারী, তার উপর এস্টাবলিশমেন্ট বিরোধী নারী, তার উপর ওমেন উইথ আ ভয়েস। সো আমাকে ভয়ানক রকম আক্রমণের শিকার হতে হয়েছে, এবং গত কয়েক বছর ধরে আসলে আমার কাছে মনে হচ্ছে ফাইন লাইনটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, হ্যাঁ, আপনার সেই মিথ্যা ফটো কার্ড একটা অস্থিরতা তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত এটাকে পাত্তা দেওয়ার কিছু নেই। ধরুন বলা হলো যে আপনি ধর্মের বিরুদ্ধে এই কথা বলেছেন, যেটা আপনি বলেন নাই, এবং এটা আপনার জীবন এবং আপনার পরিবারের উপর একটা হুমকি তৈরি করছে, তখন আমার মনে হয় এই ধরনের মিথ্যাকে দেন অ্যান্ড দেয়ার অ্যাড্রেস করতে হবে, দেন অ্যান্ড দেয়ার এই ব্যাপারে অ্যাকশন নিতে হবে। কিন্তু এর বাইরে আপনি আমার বিরুদ্ধে, আমি আপনার বিরুদ্ধে গালাগালি, নোংরা কথা, বিশ্রী মানে ফটোশপ করা, যা ইচ্ছা আপনার যেরকম রুচি, আপনার রুচিকে আপনি প্রতিনিধিত্ব করেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আপনার রুচিকে আপনি প্রতিনিধিত্ব করেন, কোনো অসুবিধা নাই। আমি একটু পুরনো প্রসঙ্গে, দর্শক যেহেতু এই প্রশ্নটা বারবার করতেছেন, সেই জন্য আপনাকে একটু বলি। উনার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, যে উনি একটি শপথ নিয়েছেন, আরেকটি কেন নেননি, সেটি একটু সংক্ষেপে বলবেন কিনা? হ্যাঁ, আমি এটা বহুবার বলেছি, আবারও বলছি, যেহেতু আমি প্রথম শপথটা এক্সিস্টিং সংবিধানের অধীনে নিচ্ছি, সেহেতু দ্বিতীয় শপথটা আমি নিতে পারি না। কারণ দ্বিতীয় শপথটা নেওয়া মানে হচ্ছে প্রথম শপথটা নালিফাই হয়ে যায়। প্রথম শপথ অনুযায়ী যে সংবিধান, সেই সংবিধানে আমাকে বলে দিচ্ছে যে কোন কোন, মানে আমি যদি পরিবর্তন আনতে চাই কিভাবে পরিবর্তন আনবো, 142 আর্টিকেল। তো এরপরে যখন আমি আরেকটা শপথ নেই এবং সংবিধান সংশোধন পরিষদ গঠনের জন্য শপথটা নেই, তখন আসলে আমার প্রথম শপথটা প্রশ্নটা হচ্ছে থাকে না। বেঁচে পারে না। প্রশ্নটা হচ্ছে যে আপনি তো জানতেন যে আপনাকে দুটো শপথ নিতে হবে, কারণ এই ব্যাপারে একটা অধ্যাদেশ জারি হয়েছে নভেম্বরেই। আপনি জানতেন যে একটা পরিষদ হবে যারা সংবিধান সংস্কার করবে, সেই শপথটাও নেওয়া হবে, একই দিনে সেই শপথ নেওয়া হবে। এটা তো একটা অধ্যাদেশে, এটা তো লেখা ছিল। আপনি তো আগে এটাতে বলেন নাই যে আপনি এটা নেবেন না। আরো একটা কথা হলো যে মোটামুটি ভাবে 70-75 জন তো ওই দুই শপথ নিছেন, তাদের শপথ মানে কি ভঙ্গ হয়ে গেছে? তারা কি বাদ হয়ে গেছে? তারা তো রীতিমতো সুন্দর সুন্দর কথা বলতেছেন। এই সংবিধান একদল বলছে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল, ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন করে লিখতে হবে, উই হ্যাভ টু রিরাইট ইট। আরেক দল বলছে না, আমরা কিছু জায়গায় অ্যামেন্ড করব। যারা বলছে ছুঁড়ে ফেলে দেওয়া দরকার ছিল, তারা কেন
5ই অগস্টের পর সেটা ছুঁড়ে ফেলে দিল না? তারা কেন বিপ্লবী সরকার গঠন করলো না? এখন কি দাঁড়িয়েছে, সংবিধানের কিছু অংশ আপনি সুবিধা মতো মানছেন, কিছু অংশ আপনি সুবিধা মতো মানছেন না। মানে 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনি সংসদ গঠন, সরি, গভর্নমেন্ট ফর্ম করছেন, ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি।